নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি সৌমেন। শুরু করছি আনন্দ সকাল। আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসকের বাবা মা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। এরপরই বেলাগাম আক্রমণে কুণাল ঘোষ। আশফাকুল্লাহ নাইয়ার পর স্ক্যানারে কিঞ্জল নন্দ। আন্দোলনকারীদের কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে বলে পাল্টা অভিযোগ করেছেন জুনিয়র চিকিৎসকরা। সীমান্তে বাংলাদেশের উস্কানির মধ্যে এবার নদিয়ায় একের পর এক বাংকারের হদিশ। প্রশাসনের নজর এড়িয়ে কারা কোন উদ্দেশ্যে তৈরি করেছিল এইসব বাংকার? অন্যদিকে মালদার পর নোদাখালী ফের প্রকাশ্যে শাসক নেতাকে ঘিরে ধরে গুলি, গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। এসব নিয়ে আজকের আলোচনায় যারা আছেন অর্ণব সাহা, পঙ্কজ রায়, গদাধর চট্টোপাধ্যায় এবং ডাক্তার স্বপন বিশ্বাস। তবে শুরুতেই যেটা আপনাদের বললাম, অভয়ের পরিবারকে বেলাগাম আক্রমণ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। কেন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন অভয়ার মা বাবা? বাম অতিবামপন্থী তৃণমূল বিরোধী চক্রান্তকারীদের কথা বিভ্রান্ত হচ্ছেন। মেয়ের মৃত্যুর দিন থেকে এক এক দিন এক এক রকম কথা বলছেন। চক্রান্তকারী এবং কুৎসাকারীদের মুখপাত্র হয়ে গেছেন অভয়ার মা বাবা। বেলাগাম আক্রমণে কুণাল ঘোষ। কেন মুখ্যমন্ত্রীকে তারা আক্রমণ করছেন? মুখ্যমন্ত্রীর পুলিশ তো 24 ঘন্টার মধ্যে দোষীকে ধরেছে। তারা কিছু অন্ধ তৃণমূল বিরোধী বাম, অতি বাম এবং চক্রান্তকারীর কথায় বিভ্রান্ত হয়ে তারা সমানে তাদের অবস্থান বদলাচ্ছেন। আমাদের বিস্ময় লাগছে যে বাবা মার বুক ভেঙে গেছে মেয়ের মৃত্যু, সেই দিন থেকে বাড়ির দরজায় দাঁড়িয়ে রোজ স্নায়ু ধরে রেখে এক এক দিন এক এক রকম স্টেটমেন্ট দিয়ে যাওয়া কি করে হতে পারে? আমরা কান্নার ছবি দেখতে পেলাম না। আমরা বুক ফাটা আর্তনাদের যে ছবি আমরা দেখে থাকি, এরা ইস্পাত কঠিনভাবে প্রথম দিন থেকে রোজ সাংবাদিকদের নানা রকম বলে গেলেন। কেউ কানে মন্ত্র দিচ্ছে। যারা চক্রান্তকারী তাদের মুখপাত্র হয়ে গিয়েছেন এই অভয়ার বাবা মা। জুনিয়র ডক্টরদের ফান্ড কে কে পাচ্ছে? আরজি করের যদি স্বতঃস্ফূর্ত আন্দোলন হয়, তাহলে জুনিয়র ডক্টরদের ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে টাকা দিতে হলো কেন? সেই টাকা কোন ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ পেল? এই বিষয়গুলো অভয়ার বাবা মা জানেন কিনা? এই চক্রান্তকারীদের সঙ্গে অভয়ার বাবা মার কি সম্পর্ক? ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ বা এই ধরনের কোনো চক্রান্তকারী তারা অভয়ার বাবা মাকে কোনোভাবে প্রভাবিত করছেন কিনা, এইগুলো এবার তদন্তে আসা উচিত। কুণাল ঘোষের এই বেলাগাম আক্রমণের পরেও অভয়ার মা বাবা তাদের বক্তব্যে এখনো অনড় রয়েছেন। বলছেন, আমরা কোনো চক্রান্ত কিংবা ফাঁদে পা দিইনি। দেখুন, আজকে আমাদের মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রী, তিনি যদি এই রায়ের কপিটা পড়েন, তাহলে কি করে তিনি ওই সিটে বসে থাকেন? কেন তিনি পদত্যাগ করবেন না? আমি যদি এই প্রশ্নটা করি, তিনি বলছেন আমরা অন্যের দ্বারা প্রভাবিত হয়ে এই কথাগুলো বলছি। কিছু কিছু লোক এখনো বলতে শুরু করছে আমরা অন্যের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে। কিন্তু রায়ের যে কপিটা আছে সেটা যদি আপনারা কোনো রকম বিশ্লেষণ করেন, তবে দেখবেন, আমি আবার বলছি, আমাদের মুখ্যমন্ত্রীর ওই ক্ষমতায় থাকার যোগ্যতা নেই। কারণ আমার মেয়ে একজন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মচারী, একজন ছাত্রী। তার যে খুন হয়েছে তার জন্যে আমাদের মুখ্যমন্ত্রী সম্পূর্ণরূপে দায়ী। তাকেই দায় নিতে হবে এবং দায় নিয়ে তিনি তার উপযুক্ত ব্যবস্থা নেবেন, আমি এটা মনে করব। তিনি আজকে যে বিচার পাচ্ছি না, তার জন্য উনি দায়ী। 100 বার বলবো উনি দায়ী। এবং কোর্ট বারবার আঙুল দিয়ে দেখিয়েছে পুলিশের গাফিলতি এবং কলেজ কর্তৃপক্ষের গাফিলতি, স্বাস্থ্য দপ্তরের গাফিলতি। এই রায়ের কপির মধ্যে পুরো লেখা আছে। অর্ণবদা, একজন দম্পতি তাদের সন্তান হারিয়েছেন, 5 মাস পরেও তারা সেই ট্রমা থেকে এখনো পর্যন্ত বেরোতে পারেননি। শেষ পর্যন্ত বিচার কি হবে তারা সেটাও জানেন না। এই অবস্থায় দাঁড়িয়ে এই সরকারই তো অভয়ার পরিবারের পাশে থাকার কথা বলেছিল। এই সরকারই তো অভয়ার পরিবারের প্রতি সহানুভূতিশীল বলে জানিয়েছিল, সহানুভূতি দেখিয়েছিল। আর সেখানে একজন শাসক নেতা এইভাবে আক্রমণ করছেন। না, অভয়ার পরিবারের প্রতি যে আপনি সহানুভূতির কথা বলছেন, সহানুভূতি দেখানো তো শুধু হয়নি, তাদের পাশেই থাকা হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত। আপনি মনে করুন, একদম গোড়ায় যখনই ভয়ঙ্কর নৃশংস ঘটনাটা ঘটেছে, সেই সময় প্রথম স্কেকব্যাংক বাবা মার তরফ থেকে ছিল মুখ্যমন্ত্রীর উপর আমাদের পূর্ণ আস্থা আছে। তারপর আস্তে আস্তে তারা কিন্তু স্কেকব্যাংক বদলেছেন। তারা সিবিআই চেয়েছেন। 4 দিনের মাথায় সিবিআই যখন চাওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী বলেছিলেন আমাদের 7 দিন সময় দিন আমাদের রাজ্য পুলিশকে।
তার মধ্যে ওই 4 দিনের মধ্যেই কিন্তু তারা অ্যাকিউজকে ধরেছেন এবং সেই অ্যাকিউজকে শেষ পর্যন্ত সিবিআই তদন্ত করে তাকেই বার করেছে। সুতরাং পদ্ধতি ঠিকভাবে এগোচ্ছিল পুরো জিনিসটা, কিন্তু তারপর তারা সিবিআই চাইলেন। এখন সিবিআইয়ের যে মানে তদন্ত, তার যে ফলাফল এসছে এবং যে বিচার প্রক্রিয়া লোয়ার কোর্টে হয়েছে, তার যে রায় বেরিয়েছে 172 পাতার রায়, তাতে যখন দেখা যাচ্ছে ওই একজনই মাত্র দায়ী, একজনই মাত্র দোষী ওটার ক্ষেত্রে, এবং হ্যাঁ পুলিশকে অনেকগুলো ক্ষেত্রে সমালোচনা করা হয়েছে, কিন্তু সেখানে কোনো আলটেরিয়ার মোটিভ ছিল না, এই কথাটাও কিন্তু ওই রায়েই বলা হয়েছে। এত কিছুর পর যখন উনি এইভাবে সরাসরি মুখ্যমন্ত্রীকে দাগিয়ে দিচ্ছেন, আমার প্রশ্ন হচ্ছে উনি মুখ্যমন্ত্রীর দায় এটা জানলেন কি করে? একে তো আদালতে হবে, প্রমাণটা তো আদালতে হবে, একে তো আদালত বহির্ভূতভাবে প্রমাণ হবে না। তাদের ক্ষোভ, তাদের মানে আবেগ, তাদের সমস্ত কিছুকে সম্মান জানিয়ে আমি বলছি, পয়েন্টটা হচ্ছে অভয়ার মা বাবা পয়েন্টটা হচ্ছে অভয়ার মা বাবা থেকে শুরু করে যারা প্রতিবাদী, তাদের মূল পয়েন্টটা হচ্ছে যে প্রথম 4 দিনেই কলকাতা পুলিশ বা প্রশাসন যা ক্ষতি করার করে দিয়েছে, ফলে তার রিফ্লেক্ট সরাসরি সিবিআই এর তদন্তে পড়েছে। সেই জায়গা থেকে পুলিশ প্রশাসনকে তারা দায়ী করছে। সিবিআই বলেছিল যে 90 দিনের মধ্যে চার্জশিট দেবে, সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে, তারা সেটা দিতে পারেনি। এবার তারা সেটা দিতে যে পারেনি, এবং পরবর্তীকালে যে 172 পাতার রায় আপনি যদি একটু পাশাপাশি দেখেন দুটোকে, তাহলে আপনি পরিষ্কার করে দেখবেন যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। একেবারেই ভুল কথা। যদি থাকতো না সাপ্লিমেন্টারি চার্জশিট দিত। পঙ্কজদা, একটা হচ্ছে কুণাল ঘোষের বক্তব্য শুনলেন, না দ্বিতীয়ত অর্ণবদা বলছেন যে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে তো সিবিআই ব্যর্থ হয়েছে। না, ওই কুণাল ঘোষ ওই কিসের টাকা আত্মসাদের পরে তারপরে আবার টাকা ফেরত দেওয়া, ওই কুণাল ঘোষ তো আমার মনে হয় ওনার ব্যাপারটা না বলে মূল বিষয়টার মধ্যে আমাদের আসা উচিত। সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী শুধু মুখ্যমন্ত্রী নন, তিনি স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী। দুটো ঘটনার, এই পুরো আরজিকরের ঘটনার যদি অন্ততদন্ত করা যায় তাহলে দেখা যাবে যে দুটো গোষ্ঠী তৃণমূলের, একটা হচ্ছে শান্তনু সেন আর একটা হচ্ছে সুদীপ্ত রায়, তাদের কনফ্লিক্ট, তার মাঝখানে এই মেয়েটি পড়েছে এবং তার জন্য এই অভয়ার কাণ্ডটা ঘটেছে। এবার প্রশ্ন হচ্ছে যে 4 দিন পর্যন্ত এটা কিন্তু সিবিআই তদন্তে বা রিপোর্টে বারবার বলা হয়েছে হাসাব করা, তথ্য লোপাট। যদি অপরাধটা একটা অপরাধের জন্য কোনো শাস্তি হয়, সর্বোচ্চ শাস্তি হয়নি, আর তার সার্কামস্টান্সিয়াল এভিডেন্স সেটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। এবং এটা পুলিশ মন্ত্রী বারবার বলেছেন আমি কন্ট্রোলে ছিলাম। তাহলে উনি যখন সমস্ত ব্যাপারটা কন্ট্রোলে ছিলেন, তাহলে এই ডিস্ট্রাকশনের দায়িত্বটা তাকেই নিতে হবে। অভয়ার বাবা মা জাস্টিফাইড কথা বলেছে, এবং কে কাকে ফান্ডিং করেছে বড় কথা নয়, বড় কথা হচ্ছে মানুষের স্বতঃস্ফূর্তভাবে এই মানুষ রাস্তায় নেমেছিল, স্বতঃস্ফূর্ত। সে আমার দলকে সমর্থন করে কি করে না আমার বিষয় নয়। একটা অন্যায় হয়েছে, কোথায় হয়েছে? হসপিটালে। কে খুন হয়েছে, কে ধর্ষিতা হয়েছে? সে হচ্ছে ডাক্তার, জুনিয়র ডাক্তার, তিনি পাঠরতা। এটা অন্য কোনো জায়গায় হয়নি। তার দায় লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত। অর্থাৎ অভয়ার বাবা মা বলছেন যে অবিলম্বে দায়িত্ব নিয়ে মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন। যখন বেনজির আক্রমণ করছে কুণাল ঘোষ, ঠিক এই আবহে কাল হাইকোর্টে আরজিকর মামলা শুনানিও রয়েছে। রাজ্য এবং সিবিআই এর জোড়া আবেদনের শুনানি হবে কাল। সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে জোড়া আবেদন রাজ্য এবং সিবিআই এর। হাইকোর্টে শুনানিতে উপস্থিত থাকবেন মৃতের মা এবং বাবা। রাজ্য সরকার, পুলিশ ও সিবিআই এর ভূমিকায় ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন অভয়ার মা বাবা। সিপি এবং হোমিসাইডের ইন্সপেক্টর সেদিন সেমিনার কক্ষে উপস্থিত ছিলেন। সেইখানে উপস্থিত ছিলেন তালা থানা ইন্সপেক্টর। তিনি বলছেন সকাল 10টা 10 মিনিটে যখন আমি খবর পাই, আমি আমার জিডি বুকে কিছুটা জায়গা খালি রেখে পরবর্তী কেসগুলো আমি এন্ট্রি করেছি। রাত্রির বেলায় ওই জায়গাটা আমি ফিল আপ করেছি এবং এটা জজের সামনে দাঁড়িয়ে বলার সাহস করেছেন, এবং জজ সেখানে লিখতে বাধ্য হয়েছেন এটা একটা ক্রিমিনাল অফেন্স, কেন দেখা হচ্ছে না, সিবিআইকে প্রশ্ন করেছেন। কিন্তু সেই প্রশ্নের উত্তর আমি কোথায় পাবো? এই জন্যে আমরা হাইকোর্টে আমাদের 54টা কোশ্চেন নিয়ে আবার ফার্দার ইনভেস্টিগেশনের জন্য মামলা করেছি, এবং হাইকোর্ট এটাকে সুপ্রিম কোর্ট থেকে ক্লারিফিকেশন আনতে বলেছে। যেহেতু সুপ্রিম কোর্ট সুমোটো নিয়েছে, যদি ক্লিয়ারিফিকেশন দিয়ে হাইকোর্টে কেসটা রিটার্ন করে দেয়, আমরা হাইকোর্টের সামনে এই প্রশ্নের উত্তরগুলো আবার চাইব। আশা করছি বুধবার দিন আবার শুনানি আছে। গত বুধবার আপনারা সবাই দেখেছেন সুপ্রিম কোর্টে মামলা শুরু হতে না হতেইছে। আগামী বুধবার কি হবে এখন জানি না। সুপ্রিম কোর্টের ওপর আমার ভরসা রাখতেই হচ্ছে। তবে শিয়ালদা কোর্টের দিকে যেটা কথাটা বলবো, উনি যে রায় এখানে লিখেছেন এবং যে সাজা সঞ্জয়কে দিয়েছেন,
আমার মনে হয় সেটা দিতে ওনাকে অনেক চিন্তা ভাবনা করতে হয়েছে। এই প্রসঙ্গে চিকিৎসক স্বপন বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন, আমি অবশ্যই স্বপন বিশ্বাসের কাছে আসবো, তবে তার আগে একটা ব্রেক দেব। কিন্তু ব্রেকে যেতে যেতে আপনাদের দেখাবো যে আশফাকুল্লাহ নাইয়ার পর এবার টার্গেট কিঞ্জল নন্দ। উপর মহলের স্ক্যানারে আরজি কর আন্দোলনের আরও এক জুনিয়র চিকিৎসক। রাজ্য মেডিকেল কাউন্সিল সূত্রে খবর, কিঞ্জল নন্দর সম্পর্কে একাধিক তথ্য চেয়ে আরজি কর মেডিকেলের অধ্যক্ষ, স্বাস্থ্য সচিব এবং নবান্নে চিঠি পাঠানো হয়েছে। ইতিমধ্যে পুলিশের স্ক্যানারে রয়েছেন জুনিয়র চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়া। এবার রাজ্য মেডিকেল কাউন্সিলের স্ক্যানারে চলে এলেন আরজি কর আন্দোলনের আরেক প্রথম সারির মুখ, জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ। রাজ্য মেডিকেল কাউন্সিল সূত্রে খবর, মাইক্রোবায়োলজির পোস্ট গ্রাজুয়েট ট্রেনি কিঞ্জল নন্দের সম্পর্কে একাধিক তথ্য জানতে চেয়ে আরজি কর মেডিকেল কলেজের অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায় এবং স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে চিঠি দেওয়া হয়েছে। চিঠি পাঠানো হয়েছে নবান্নেও। আরজি কর মেডিকেল কলেজে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি হিসেবে কিঞ্জল নন্দ কত টাকা স্টাইপেন্ড পান, হাসপাতালে তার 80% উপস্থিতি আছে কিনা, বিজ্ঞাপন এবং সিনেমায় অভিনয় করতে জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ কি এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট নিয়েছিলেন? এনওসি নিয়ে থাকলে কোথা থেকে নিয়েছিলেন? সংশ্লিষ্ট বিভাগ আরজি কর মেডিকেল কলেজ নাকি স্বাস্থ্য দপ্তর থেকে? কতদিন ছুটি নিয়েছেন কিঞ্জল নন্দ? সেই ছুটি কি নিয়ম মেনে নিয়েছেন? রাজ্য মেডিকেল কাউন্সিল সূত্রে খবর, চিঠিতে এমন সব প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছে। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, সেই প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ে প্রিন্সিপালের অফিসে 4:30 নাগাদ এই চিঠি আসে রাজ্য মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রারের লেখা। এই চিঠিতে একাধিক প্রশ্ন করা হয়েছিল ডক্টর কিঞ্জল নন্দ সম্পর্কে। আমি ডিউটির পরে কি করব সেটা একান্তই ব্যক্তিগত আমার ব্যাপার। কিভাবে কি ছুটি নেওয়া হয়েছে না নেওয়া হয়েছে সেটা ডেফিনেটলি ওনারা দেখতেই পারেন। এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই, অবভিয়াসলি সাধুবাদ জানাই। আন্দোলন যারা করেছি তাদের কাছে আসতো, এটা আমাদের কাছে খুবই প্রত্যাশিত। আমি এটুকু বলতে পারি আমি কোনো অন্যায় বা নিয়ম বহির্ভূত কিছু করিনি। পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং যেটা সম্পূর্ণ পূর্ণ সময়ের ট্রেনিং, ফলে সেই পূর্ণ সময়ের ট্রেনিংটা মধ্যে কোনো একজন চিকিৎসক যদি বিশেষ কিছু কাজকর্ম করে থাকেন যেটা তার পূর্ণ সময়ের ট্রেনিং এর আওতার মধ্যে পড়ে না, সেই ব্যাপারগুলো কিন্তু বিচার্য বিষয়ের মধ্যে আসতে পারে। এটা কোনো মতেই এখতিয়ার বহির্ভূত নয় এবং রাজনৈতিক প্রতিহিংসার এখানে কোনো প্রশ্নই নেই। আশফাকুল্লাহ নাইয়ার পর কিঞ্জল নন্দ, আরও এক জুনিয়র চিকিৎসক উপর মহলে স্ক্যানারে, যার জেরে ফের অভিযোগ উঠছে রাজপথে নেমে প্রতিবাদে সোচ্চার হওয়াতেই এখন সরকার ও প্রশাসন যেন তেন উপায়ে প্রতিহিংসা চরিতার্থ করতে চাইছে। যত এসব করবে তত আন্দোলনের তীব্রতা আরো বেশি হবে, আমি এটাই কথা বলবো, আর কোনো কথা বলবো। যার উপরে করবে তত আন্দোলনের তেজ আরো বাড়বে। আন্দোলনের তেজ কমানোর জন্য যদি করে থাকেন মানে ভুল করছেন। ডাক্তারদের আলাদা স্টেমিনার আছে, যত ডাক্তারদের পেছনে এই সমস্ত করবেন তত ডাক্তাররা বেশি বেশি করে আন্দোলন করবে, ওনার বিরুদ্ধে কথা বলবে। যত এগুলো করবেন তত আন্দোলন তীব্রতা বাড়বে। আমিও জুনিয়র ডক্টরদের বলেছি যে তোমরা এক হয়ে আন্দোলনের তীব্রতা বাড়াও, নাহলে তোমাদেরও পেছনে এক এক করে এরকম আসবে। পেশায় চিকিৎসক কিঞ্জল নন্দকে বিভিন্ন সময় সিনেমায় ও বিজ্ঞাপনে অভিনয় করতে দেখা গেছে। এর আগে আরজি কর কাণ্ডে চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ সংক্রান্ত একটি মামলার শুনানি পর্বে এই অভিনয়ের প্রসঙ্গ তুলেই নাম না করে কিঞ্জল নন্দকে আক্রমণ শানিয়েছিলেন সরকারি আইনজীবী। তার বক্তব্য ছিল, আন্দোলনকারী চিকিৎসক বিজ্ঞাপনের মডেল হয়ে যাচ্ছেন, সিনেমা বেরোচ্ছে, নিজেদের প্রচার করা ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। এবার রাজ্য মেডিকেল কাউন্সিলের স্ক্যানারে চলে এলেন চিকিৎসক কিঞ্জল নন্দ। এই কদিনে আমরা মেডিকেল কাউন্সিলের যাদের যাদের নামে যা যা অভিযোগ করেছিলাম, বিশেষ করে সন্দীপ ঘোষ যার নামে এরকম একটা এনিয়াস ক্রাইমের অভিযোগ, আর্থিক দুর্নীতির অভিযোগ এবং এত অভিযোগ, সেই বিষয়ে মেডিকেল কাউন্সিল কি পদক্ষেপ নিয়েছিলেন সেটা আমরা জানি এবং এখনো কি নিয়েছেন সেটাও জানি। এবং আরো যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলাম সেই সব বিষয়ে তাদের কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি। আশফাকের পরে অবভিয়াসলি আমাদের কাউকে না কাউকেই তো নিতে হতো। সেই জায়গায় যতটা অ্যাটেন্ডেন্স দরকার সেটা থাকছে না। যেখানে যারা এই আন্দোলন বা আবেগকে ব্যবহার করছেন, পরে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার হচ্ছে, আমি কারোর নাম করছি না, এগুলো জুনিয়র ডক্টরদের একটা বড় অংশ তারা অভিযোগ করছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে যদি মেডিকেল কাউন্সিল কোনো খোঁজ খবর নেয়, তাদের ব্যাপারের সঙ্গে দলের কোনো সম্পর্কই নেই, রাজনীতির নেই, প্রতিহিংসার নেই। রাজ্য মেডিকেল কাউন্সিল সূত্রে খবর, চিঠির উত্তরের উপর তাদের পরবর্তী পদক্ষেপ নির্ভর করছে। ঝিলম করঞ্জাই, শিবাশিস মৌলিক ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।
ডক্টর বিশ্বাস, আপনি শুরুতে কুণাল ঘোষের বক্তব্য শুনলেন, অভয়ের বাবা মা মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করছেন। এই দাবির পাশাপাশি তারা আরও একটা বক্তব্য রাখছেন, একজন বাবা মা কতটা বুকে যন্ত্রণা নিয়ে এই কথাটা বলতে পারেন যে আমরা বেঁচে আছি শুধুমাত্র মেয়ের বিচার দেখার জন্য। হ্যাঁ, শুধু বাবা মা নয়, রাজ্যবাসী কিন্তু বিচার দেখতে চায়, এবং যে বিচারটা হলো সেটা কিন্তু ন্যায় বিচার হলো না। বিচার হলো, ন্যায় বিচার হলো না। ন্যায় বিচারের দাবিতে এই আন্দোলনে কিন্তু সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে আমরা যেমন আছি, আরও নানা সংগঠন আছে, কারণ আমরা যে বিচারটা দেখলাম তাতে অনেক অসঙ্গতি রয়েছে, এবং এর থেকে ন্যায় বিচার পাওয়া যাবে আমরা আশা রাখছি। সবথেকে বড় কথা হচ্ছে যে শেষ পর্যন্ত ন্যায় বিচারটা কবে আসবে? আগামীকাল হাইকোর্টে শুনানি রয়েছে। অবশ্যই আমাদের আলোচনা থাকবো। বিরতির পর সঙ্গে থাকুন।